স্বাগতম সবাইকে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে ক্লাস 10-এর মাধ্যমিক যে গণিত আছে সেই গণিত বইয়ের 18 নম্বর চ্যাপ্টার সদৃশ্যতা বা সিমিলারিটি, এই চ্যাপ্টারটার সম্পর্কে আলোচনা করব। তো প্রথমত আমরা এই যে কোষে দিকে 18 এই ভিডিওটা এটা হচ্ছে পার্ট নাম্বার 1, অর্থাৎ এখানে 18.1-এ যে অনুশীলনীতে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সমাধান করব। এর পাশাপাশি সদৃশ্যতা বলতে কী বোঝায় সেগুলো আমরা জানব। কেননা আগে যদি আমরা সদৃশ্যতা জিনিসটা কী সেটা না বুঝি তাহলে অনুশীলনী পারবো না, বা পরবর্তীতে যে উপপাদ্যগুলো রয়েছে সেগুলো আমাদের জন্য খুবই জটিল হয়ে যাবে। তো দেখো, তো তোমাদের এই প্রথমত বলে দেওয়া ভালো যে আমরা কিন্তু অলরেডি আগে কতগুলো চ্যাপ্টার, যেমন হতে পারে অংশীদারি কারবার বা ভেদ অথবা তোমার স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, এগুলোর ভিডিও কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি। সুতরাং তোমরা যদি না দেখে থাকো সেগুলো দেখে নিতে পারো। তো দেখো সদৃশ্যতা, তো এখানে আমরা কোষে দেখে 18.1-এ কতগুলো প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো সমাধান করার আগে আমরা কনসেপ্টটা বুঝে নিই। সদৃশ্যতা বলতে কী বোঝায়? আমাদের মনে অনেকের প্রশ্ন জাগবে, যাচ্ছে আমরা যে সদৃশ্যতা সম্পর্কে পড়বো, তো সদৃশ্যতা বা সিমিলারিটি বলতে আদৌ কি বোঝায়? দেখো, তোমাদের কাছে কম বেশি স্কুলে ফর্ম ফিল আপের জন্য হতে পারে বা স্কলারশিপের ফর্ম ফিল আপের জন্য পাসপোর্ট সাইজের বলো বা স্ট্যাম্প সাইজের বলো বা পাসপোর্ট সাইজের ছবি কিন্তু তোমাদের লেগে থাকে, তাই তো? তো এই যে ছবিগুলো এখানে বিভিন্ন রকম ফর্ম ফিল আপে বা তোমরা হয়তো কোনো কারণে বড় করে একটা ছবি বাঁধিয়ে নিয়েছো, সেম একই ছবি একটাকে স্ট্যাম্প সাইজে বানিয়েছো মানে সবচেয়ে ছোট, আর একটাকে পাসপোর্ট সাইজের বানিয়ে নিয়েছো, আর অপর একটাকে বানিয়ে নিয়েছো বড় করে ফ্রেমে বাঁধানোর জন্য। তো তিনটে ছবিকেই আমরা কি বলতে পারি? দেখো দেখি, এই তিনটে ছবি কিন্তু সেই একজন ব্যক্তিরই আছে, বা তোমার ছবি হলে তিনটেতেই তোমার ছবি, কিন্তু এই যে এখানে আকৃতি, অর্থাৎ একজনেরই ছবি এবং একই রকমভাবে আছে ছবিটা, এইগুলোকে বলা হচ্ছে কি? আকৃতি। এই আকৃতিগুলো কিন্তু ছবিগুলো সবই সমান, কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে লক্ষ্য করবে সাইজ, অর্থাৎ এর সাইজটা ছোট, মাঝেরটা তার থেকে বড় এবং শেষেরটা তার থেকেও অনেক বড়। তার মানে এই ছবিগুলোর মধ্যে আকৃতি সমান হতে পারে, অর্থাৎ একজনেরই ছবি বা একই ধরনের ছবি, কিন্তু এদের সাইজটা কি? একটা ছোট, একটা মাঝারি এবং একটা হচ্ছে খুবই বড়, তাই তো? তাহলে এই তিন ধরনের ছবি এখানে পেয়েছো। তো এখন বিষয় হচ্ছে এই তিন ধরনের ছবিগুলোর মধ্যে এগুলোকে আমরা কি বলবো? পরস্পর সদৃশ। এদের সাইজে একরকম নাও হতে পারে, একটা ছোট, একটা মাঝারি, একটা বড় হতে পারে, সমস্যা নেই, কিন্তু ছবিগুলোর আকৃতি যদি একই রকম হয় তাহলে আমরা কি বলবো? তাহলে সেগুলোকে আমরা বলে থাকবো যে এগুলো হচ্ছে সদৃশ বা সিমিলার। আর এই সদৃশের ধারণা থেকেই আসে আমাদের সদৃশ্যতা বা সিমিলারিটি। অনেক ক্ষেত্রে বলে না যে কোনো একজন ভালো জামা কিনেছে, মনে করো ভালো একটা ড্রেস কিনেছে, তো সেই ড্রেসের মতো আমরা মিলিয়ে আমাদের নতুন একটা ড্রেস কেনার চেষ্টা করি, যে আচ্ছা ওই ড্রেসটা পছন্দ হয়েছে, ওর বন্ধুর ড্রেসটা ভালো লেগেছে, আমি ওই রকম একটা ড্রেস কিনবো, অর্থাৎ সিমিলার ড্রেস কিনবো, অর্থাৎ অনুরূপ ড্রেস কিনবো তার ড্রেসের মতো। একই রকমভাবে এই ছবিটা দেখো, সবগুলো কিন্তু একই রকম, কিন্তু পার্থক্য কোথায়? সাইজে পার্থক্য। তো এটাই হচ্ছে সদৃশ্যতার ধারণা। আরেকটু জিনিস যদি বলা যায় তাহলে বুঝতে আরও সুবিধা হবে। লক্ষ্য করো, এখানে ছবি রয়েছে, দেখো এই ছবিটা কিন্তু একটু জুম করা আছে মনে হচ্ছে, বা ছবিটাকে দেখে একটু মনে হচ্ছে যেন ছবিটার সাইজে দেখো একই রকম, এখানেও ছবি, এই দুটো সাইজে কিন্তু একই রকম আছে, তাই তো? সাইজে একই রকম। এরপরেও দেখো এই ছবিটাকে দেখে একটু বেশি মোটা মনে হচ্ছে, আর এটাকে একটু পাতলা মনে হচ্ছে ছবির আকৃতি দেখে, অর্থাৎ ছবির সাইজ কিন্তু, সাইজ বা আকার কিন্তু তোমার হচ্ছে একই রকম। যেমন এই যে ছোট্ট দেখতে পাচ্ছ আমি ঘর করে দিচ্ছি, তো এটার মতো দুটো সাইজ কি একই, কিন্তু এদের আকৃতি কি? এটাকে অনেকখানি মোটা মনে হচ্ছে আর এটাকে অনেকখানি পাতলা মনে হচ্ছে, বা এটা হয়তো কাছ থেকে তোলা হয়েছে আর এটা হচ্ছে দূর থেকে তোলা হয়েছে। তো এইরকম যে ছবিগুলো, যেগুলো আকার মিলছে কিন্তু আকৃতিতে আলাদা, তখন সেগুলোকে আমরা আর সদৃশ বলবো না, এগুলো কি বলবো আমরা? সদৃশ নয়। তার আশা করি বোঝা গেছে। এখন বলছে, যেহেতু দুটি সর্বসম চিত্রের আকৃতি ও আকার সমান, দেখো আকৃতি যদি সমান হয় তখন সেটাকে আমরা কি বলে থাকি? সদৃশ। তার মানে এটা সর্বদা কি হবে? সদৃশ হয়ে যাবে। তার মানে আকৃতি যদি সমান হয়ে থাকে বা আকৃতি যদি একই রকম থাকে তাহলে তাকে আমরা কি বলে থাকবো? সদৃশ বলে থাকবো।
আবার যদি বলি যে দেখো একই রকমের যদি ছবি থাকে, সেটা যদি আকৃতিতে একই রকমের হয়, তখন সেটাকে আমরা কি বলবো? সদৃশ। আকারে যেমনই হোক না কেন, কিন্তু আকারে একই রকম, কিন্তু এদের মধ্যে যে আকারে একই রকম হলেও আকৃতিতে আলাদা, এটা দূর থেকে কাছ থেকে তোলা আর এটা হচ্ছে দূর থেকে তোলা, তখন সেটা সদৃশ নয়। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো আরও কয়েকটি উদাহরণ। এগুলো তোমাদের পাঠ্য বইয়ে আছে, তোমরা পাঠ্য বইটাকে ভালো করে দেখবে, টেক্সট বইটাকে, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। লক্ষ্য করো, এখানে দেখো দুটো একই রকম আছে না? এই ফুল দুটো একই রকম দেখতে, তাহলে একই রকম ফুল যদি থাকে, তাহলে এই ফুল দুটো কি, হ্যাঁ, সাইজ বা আকারে কিন্তু আলাদা, কিন্তু আকৃতিতে একই রকমের, তো এই জন্য এটা কি হচ্ছে? পরস্পর সদৃশ। 2 নম্বর দেখো, এইখানে পাখিটা বড়, এই পাখিটা ছোট, কিন্তু এদের আকৃতি কি একই রকমের দেখতে, তাহলে এটাও কি সদৃশ। পরবর্তীতে দেখো, এইখানে দেখো একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, দুটো কিন্তু একরকম দেখতে নয়, তো যেহেতু একরকম দেখতে নয়, তার মানে এটা সদৃশ নয়। এটা কি হবে? সদৃশ নয়। এই যে লেখা আছে। আবার এই যেখানে পান পাতার মতো আছে, তো এইগুলো যদি থাকে, তাহলে দেখো এটার কিন্তু সাইজটা আলাদা, এটা ছোট সাইজের, এটা বড় সাইজের, কিন্তু এদের আকৃতিটা কিন্তু একই রকম দেখতে। এই দুটো কি একই রকম দেখতে, যেহেতু একই রকম দেখতে, তার মানে এরা পরস্পর হচ্ছে সদৃশ। আবার এই ঘরের মতো আঁকানো আছে, দেখো একটা ঘরের মতো টালি দেওয়া মনে হচ্ছে, আর একটা কি আছে? ছাদ পাড়া। তাহলে এই দুটো কি একই রকম দেখতে? না, যেহেতু একই রকম দেখতে নয়, তার মানে এরা কি হবে? সদৃশ নয়। আশা করি বুঝতে পেরেছো। আর এখানে আরেকটা জাস্ট একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমাদের মনে রাখতে হবে। দুটি ত্রিভুজ সর্বসম হলে সর্বদা সদৃশ। সর্বসম বলতে কি বোঝায়? সর্বসমর কিন্তু আমরা কয়েকটা শর্ত পড়েছিলাম। শর্তগুলো আমরা যদি লক্ষ্য করি, যেমন ধরো AB, BC, AC, তাহলে এগুলো কি? সব বাহু। আবার DE, EF, FD, এই যে, তো এইগুলোর অনুপাত, মানে ABর সাথে যদি DE কিংবা ACর সাথে DF অথবা BC এর সাথে EF এর অনুপাতটা করি, তাহলে সেই অনুপাতের ক্ষেত্রে আমরা দেখব সবগুলোতে কি হচ্ছে? মিলে যাচ্ছে, অর্থাৎ এগুলো হয়ে যাচ্ছে কি? সদৃশ্য। এবার সর্বসম যেহেতু আমরা পড়েছিলাম, এখানে কিন্তু সবগুলো সর্বসম হবে না, কেননা দেখো কোণগুলো মিলে যাচ্ছে, এই কোণগুলো সবগুলো কিন্তু সমান সমান, এইটার সাথে এটা মিলবে, পরেরটার সাথে পরেরটা, তারপরের সাথে তারপরেরটা, কিন্তু সব কোণগুলো মিললে কি আমরা সেটাকে সর্বসম বলি? না, বলি না। ক্লাস 7-এ কিন্তু আমরা পড়েছিলাম, ক্লাস 8-এ করেছি, 9-এ করেছো, 10-এও করেছো তোমরা, যে সর্বসম হওয়ার জন্য যে শর্তগুলো, তার মধ্যে সব কোণগুলোই যে একই হতে হবে এটা কোনো শর্ত নয়। এই যে সব কোণ এগুলো কিন্তু সর্বসম ত্রিভুজের শর্ত নয়। সুতরাং দুটি ত্রিভুজ সর্বসম হলে সর্বদা কি হবে? সদৃশ হবে, কিন্তু সদৃশ হলে সর্বদা সর্বসম নয়। মানে এই যে এটা দেখো, এগুলো কি একই রকম দেখতে না? সাইজে বড় ছোট বড় আছে, কিন্তু আকার আকৃতিতে কিন্তু একই রকম, সিঙ্গাড়ার মতো, তাই তো, বা ত্রিভুজ। তাহলে এগুলো কি সদৃশ, কিন্তু সদৃশ হলে এগুলো কি সর্বসম হবে? না, এগুলো সর্বসম হবে না। কিন্তু যদি কোনো কিছু সর্বসম থেকে থাকে, তাহলে সেগুলো সর্বদা সদৃশ। ভালো করে বোঝো, যে সদৃশ যদি হয়, একই রকম দেখতে যদি লাগে, তাহলে সেটা সর্বসম হবে না। একদম পরিষ্কার কথা, যে একই রকম দেখতে মানেই সেটা সর্বসম, এটা বলতে পারবো না। কিন্তু যদি কোনো দুটো ত্রিভুজকে সর্বসম আমি বলতে পারি, তার মানে ওগুলো সদৃশ। সর্বসম হলেই সেটা সর্বদা সদৃশ হবে। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। এবার দেখো, কোষে দেখি 18.1-এর অঙ্কগুলো করি। এখানে কি বলেছে যে সঠিক উত্তরটি লিখি। সঠিক উত্তর লিখতে বলা হয়েছে। প্রথম যে প্রশ্নটা, সেটা যদি আমরা পড়ি, বলছে সকল বর্গক্ষেত্র কি? আচ্ছা, বর্গক্ষেত্র কেমন দেখতে? আমরা যদি আঁকার চেষ্টা করি, এই একটা বর্গক্ষেত্র, এই একটা বর্গক্ষেত্র, তো এই যে দুটো বর্গক্ষেত্র আমরা আঁকলাম, তো এই বর্গক্ষেত্র কি? এটা ছোট, মানে আকারে ছোট, সাইজে এটা বড়, তো এগুলো কি আকৃতিতে তো একই রকম না, বা শেপে তো একই রকম, সাইজে হয়তো এগুলো হচ্ছে তোমার একটা ছোট একটা বড়, কিন্তু এগুলোর যে শেপ বা আকৃতি, সেগুলো কি একই রকম না?
তাহলে যদি সকল বর্গক্ষেত্র একই রকম হয় তাহলে এটাকে আমরা কি বলবো, সদৃশ বলবো না সর্বসম বলবো? যেহেতু মিলে যাচ্ছে তার মানে এটা হবে কি, সদৃশ। আশা করি বুঝতে পেরেছি 1 নম্বরেরটা। 2 নম্বর, সকল বৃত্ত। সকল বৃত্ত কেমন? এই যে একটা বৃত্ত, দুটো বৃত্ত। তো দুটো বৃত্ত যদি আমি অঙ্কন করি, দেখো এইগুলো একটা ছোট একটা বড়, সাইজে ছোট বড় আছে। সাইজে ছোট বড় থাক, এটা কোনো ব্যাপার না, কিন্তু একই রকমই তো দেখতে। তো যদি একই রকম হয় তখন সেগুলো কি বলে আমরা? যদি একই রকম হয় তাহলে সেগুলোকে আমরা কি বলি, সদৃশ বলি। আগেরটার মতো একই রকম দেখতে হলে সেগুলোকে আমরা কি বলি, সদৃশ বলে থাকি। তাহলে এটার উত্তর কি হবে, সদৃশ। এখন লক্ষ্য করো, সকল ড্যাশ ত্রিভুজ বা সকল ড্যাশ ত্রিভুজ হচ্ছে সর্বদা সদৃশ। সর্বদা সদৃশ কখনো বলবো, সমদ্বিবাহু আর সমবাহু। সকল, তো সমদ্বিবাহু মানে কি, কখনো কখনো ধরো দুটো বাহু সমান হতে পারে, এই দুটো বাহু সমান, একটা বাহু আলাদা, দুটো বাহু সমান, একটা বাহু আলাদা। কিন্তু যদি আমরা এটাকে এভাবে না ভেবে আমরা ভাবি কি, যে সমবাহুর ক্ষেত্রে, সমবাহুটা কেমন, তিনটে বাহু সমান, এই পেলাম, এই পেলাম, তিনটে বাহু যদি সমান হয় তাহলে সেইটা যে সর্বদা কি হবে, তিনটে বাহু সমান হলে সর্বদা সদৃশ। কেন? এই যে আমরা এক্ষুনি করলাম, তিনটে বাহু যদি সমান হয় তাহলে তারা কি হবে, সর্বদাই সদৃশ। তারা কি হবে, সর্বদাই সদৃশ। তার মানে সঠিক উত্তর কি হচ্ছে এখানকার, সর্বদাই সদৃশ, অর্থাৎ সমবাহু হচ্ছে উত্তর। 4 নম্বর প্রশ্নটা দেখো। 4 নম্বর প্রশ্নে বলেছে দুটি চতুর্ভুজ সদৃশ হবে। চতুর্ভুজ কেমন দেখতে, এই যে এটাকেও তো চতুর্ভুজ বলা যায়। তো দুটি চতুর্ভুজ সদৃশ হবে যদি তাদের অনুরূপ কোণগুলো সমান হয়। অনুরূপ কোণ মানে কি, এই যে এখানে মনে করো এ নাম্বার কোণ, এখানে হচ্ছে এ ড্যাশ নাম্বার কোণ। এটা যদি হয় সি নাম্বার কোণ, এটা হচ্ছে সি ড্যাশ নাম্বার কোণ। তার মানে অনুরূপ কোণগুলো কি হবে, সমান হবে। এ এর সাথে এটা, সি এর সাথে সি। তো এই কোণগুলো কি হবে, সমান হবে নাকি অন্য কিছু হবে? তো দেখো যেহেতু সদৃশ তার মানে এগুলো কি হতে হবে, সমান হতে হবে। এটা কি হতে হবে, সমান হতে হবে। এর পাশাপাশি যদি সমান হয় তাহলে অনুরূপ বাহুগুলো কি হবে, সমানুপাতে হবে না কি হবে? দেখো প্রত্যেকটা যদি অনুপাত আমরা নিই, অনুপাতগুলো কি হচ্ছে, প্রত্যেকটা অনুপাত হচ্ছে সমান, কত, 3/5। তার মানে অনুপাতগুলো কি হবে, সমান, অর্থাৎ এটা কি হচ্ছে, সমানুপাতি। অর্থাৎ এটা উত্তর হবে কি, সমানুপাতি। এই যে আগেরটার মতো, যেখানকার অনুপাতগুলো কি হয়েছে, সব সমান, আর যেহেতু সমান তার মানে কি বলবো আমরা, সমানুপাতি। তাহলে আশা করি 1 নম্বরে কোনো অসুবিধা না থাকা উচিত। 2 নম্বরগুলো দেখো। 2 নম্বরে কি বলেছে, 2-এর একেরটা, যে কোনো দুটি সর্বসম, বলা হয়েছে কি, যে কোনো দুটি সর্বসম চিত্র সদৃশ। তার মানে সর্বসম হলে সেটা কি সদৃশ হবে? এই যে দেখো বলেছি সর্বসম হলে সেটা কি সদৃশ। তার মানে এখানে বলেছে কি, যে সর্বসম যদি হয় তাহলে সেগুলো কি সদৃশ। তাহলে এখানে দেখো যেহেতু দুটো সর্বসম তার মানে চিত্র সদৃশ। এটা সত্য না মিথ্যা? এটা হচ্ছে সত্য, এটা হবে সত্য। 2 নম্বর দেখো, বলেছে দুটি চিত্র সদৃশ, তাহলে কি সর্বসম হবে? না। কেন হবে না? দুটি চিত্র সদৃশ হলেই কিন্তু সর্বসম হবে না, সদৃশ হলেও কিন্তু সর্বসম হবে না। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সদৃশ তো বটে, সদৃশ আছে কোনো সমস্যা নেই, কিন্তু সদৃশ হলে যে সর্বসম হবে এটা ভুল কথা। তার মানে এটা কি হবে, এটা হবে মিথ্যা। বোঝা গেছে? 3 নম্বর কি বলছে দেখো, বলছে যে কোনো দুটো সদৃশ বহুভুজাকার চিত্র। বহুভুজ মানে কি? আচ্ছা, বহুভুজ বলতে মূলত কোনগুলোকে বোঝায়, যেগুলো অনেকগুলো বাহু থাকে। যেমন ধরো আমি এখানে একটা অঙ্কন করি তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে পঞ্চভুজ, এটাকে কি বলবো আমরা, পঞ্চভুজ। এটা হচ্ছে ষড়ভুজ, মানে এটার বাহু হচ্ছে, প্রথমটার বাহু হচ্ছে 5টা আর এটার বাহু হচ্ছে 6টা। তোমরা গোনো, 1 2 3 4 5টা, আর পরেরটাই 1 2 3 4 5 6টা। তাহলে বলেছে যে কোনো দুটি সদৃশ বহুভুজাকার চিত্রের অনুরূপ কোণগুলো সমান। তো এটা যদি হয় তো আমি এখানে 5টা না এঁকে এখানে 6টা এঁকে দিই, তাহলে কি হবে দেখি। এই যে বাহু কটা হলো, 6টা।
তো এই 6টা বাহুর মধ্যে বলা হয়েছে অনুরূপ বাহুগুলো কি হবে সমান। তার মানে এই যে এই বাহুটার সাথে এই বাহুটা, এই বাহুটার সাথে এই বাহুটা, এই বাহুটার সাথে এই বাহুটা, তো এগুলো কোন, এগুলো যদি সদ্বহুভুজ আকার চিত্রে অনুরূপ কোণগুলো সমান। আচ্ছা বাহু নয়, কোণগুলো মানে এই যে এখানে যদি আমি নাম দিই এ কোণ, তাহলে এটা কি হবে এ ড্যাশ কোণ। এটা যদি ডি কোণ দিই তাহলে এটা কি হবে ডি ড্যাশ কোণ। তো এটা তো সত্য কথা যে আমরা যদি অনুরূপ কোণ না পাই, সদৃশ প্রমাণ করতে গেলেই তো মনে হবে যে এটা সদৃশ মানে এটাও সদৃশ হবে, মানে একই রকম হবে। তার মানে তৃতীয়টা হবে কি সমান, সত্য হয়েছে। 4 নম্বর দেখো, বলেছে যে কোনো দুটি সদৃশ বহুভুজাকার চিত্রের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। তাহলে বাহুগুলো কি হবে এই বাহুটার সাথে এই বাহুটা, বা এই বাহুটার সাথে এই বাহুটা। তো যেহেতু কোণগুলোও সমান, তো বাহুগুলোও তো সমান হবে। কেননা এই যে আমরা এক্ষুনি দেখলাম এই ক্ষেত্রে যে কোণগুলো যেহেতু সমান হচ্ছে 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে এখানে বাহুগুলো কি হচ্ছে, বাহুগুলো অনুপাত সেগুলোও সমান হচ্ছে। তাহলে কোণগুলো সমান, বাহুগুলো সমান, অর্থাৎ এটা কি সত্য হয়েছে। 5 নম্বর বলেছে, দেখো বলেছে বর্গক্ষেত্র ও রম্বস সর্বদা সদৃশ। বর্গক্ষেত্র কেমন দেখতে, বর্গক্ষেত্র হচ্ছে 4টে বাহু সমান, আর রম্বস এই যে এটা হচ্ছে কাইটের মতো অনেকটা, না এটা তো নয়, এটাকে কি বলা হয় কাইট বলা হয়। রম্বস কেমন একটু বাঁকা, বর্গক্ষেত্রের মতোই হবে কিন্তু একটু বাঁকা। তো তোমরা তো এখানে দেখে বুঝতে পারবা এই বাহুটার সাথে এই বাহুটা মিলবে, এই বাহুটার সাথে এই বাহুটা মিলবে, কিন্তু কোণে গিয়ে তো মিলবে না। এই যে এই কোণের সাথে এই কোণ কি মিলবে না, এবং দুটো কি একই রকম দেখতে লাগছে, একটা হচ্ছে বর্গক্ষেত্র একটা হচ্ছে রম্বস, দুটো কি একই রকম দেখতে না, কখনোই নয়। তার মানে দুটো আমরা ছবি দেখে বুঝতে পারছি যে দুটো কি হবে একই রকম, কখনোই হবে না। তার মানে এটা কি হবে মিথ্যা। বোঝা গেছে? তো আশা করি এই অঙ্কগুলো খুবই সহজ ছিল এবং বোঝা গেছে তোমাদের। আর যদি কোনো অসুবিধা হয় তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। সুতরাং আজকের ভিডিও এ পর্যন্তই, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আর ততক্ষণ তোমরা চ্যাপ্টারগুলো ভালো করে বোঝার চেষ্টা করো, আর অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্রথমত বলে রাখি, অঙ্ক মানেই হচ্ছে প্র্যাকটিস, আর প্র্যাকটিস মেক্স পারফেক্ট। সুতরাং তোমরা এই চ্যানেলে যতগুলো ভিডিও আছে সমস্ত ভিডিওগুলোকে তোমরা দেখতে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তীতে অ্যাপ ডাউনলোড করার অপশান অবশ্যই অ্যাভেলেবেল করাবো আমি, যাতে করে সেখান থেকে তোমরা পিডিএফ নোটগুলো নিতে পারো অথবা মক টেস্ট দিতে পারো। মক টেস্ট বলতে কি বোঝায়, যে তুমি কেমন পরীক্ষা দিচ্ছ না দিচ্ছ, কি প্রিপারেশন হচ্ছে, তার উপরে ছোট্ট ছোট পরীক্ষাগুলো চ্যাপ্টার ওয়াইজ আমরা এখানে আপলোড করব। এবং আপাতত তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও। সুতরাং আজকের ভিডিও পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে।